শিক্ষার্থী বন্ধুরা, গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কে তোমাদের স্বাগতম। তোমাদের সাথে আছি আমি রেজওয়ান খায়ের ফাহিম। আমাদের আজকের ক্লাস ল অফ কন্ট্রাক্ট বা চুক্তি আইনের অ্যাকসেপ্টেন্স পর্ব নিয়ে। চলো শুরু করা যাক। এর আগে আমরা কন্ট্রাক্টের একটি গুরুত্বপূর্ণ অংশ অফার সম্পর্কে জেনেছি। এখন আমরা জানবো অ্যাকসেপ্টেন্স নিয়ে, অর্থাৎ যখন অফার করা হচ্ছে বা প্রস্তাব দেওয়া হচ্ছে, অন্য পক্ষ যখন সেটিতে সম্মতি জানাচ্ছে, সম্মতি জানানোটি অ্যাকসেপ্টেন্স। অ্যাকসেপ্টেন্স ইজ দ্য অ্যাক্ট অফ ওয়ান পার্টি এগ্রিং টু দি টার্মস প্রপোজড বাই অ্যানাদার পার্টি অ্যাজ প্রেজেন্টেড ইন অ্যান অফার। অফারে যে কথাগুলো বা শর্তগুলো দেওয়া হয়েছে, অন্য পক্ষ যখন সেটিতে সম্মত হয়, এই সম্মতি প্রস্তাব মেনে নেওয়া বা অ্যাকসেপ্টেন্স। অ্যাকসেপ্টেন্সের বেসিক উপাদানগুলো কী কী, এলিমেন্টগুলো কী কী? প্রথমত, the offeree must manifest the objective willingness to enter into the agreement. যে অফারি, অর্থাৎ এখানে বলা হচ্ছে যিনি অফার করেন তিনি হচ্ছেন অফারার, যাকে অফার করা হচ্ছে তিনি অফারি। যাকে অফার করা হচ্ছে বা যিনি অ্যাকসেপ্ট করবেন, he must manifest the objective willingness to enter into the agreement. সে তার স্পষ্ট ইচ্ছা জানাতে হবে যে সে এই চুক্তিতে অংশগ্রহণ করতে চায়। দ্বিতীয়ত, the offeree must accept the offer in accordance to the rule of the master of offer. অর্থাৎ যিনি অফার করছেন, অফারার, তিনি যেমন বলবেন অফারিকে ঠিক সেভাবেই অফারটি অ্যাকসেপ্ট করতে হবে। অফারি যেমন অফারার যদি বলে যে ডাকযোগে অ্যাকসেপ্টেন্স করতে হবে, যে আমি ডাকযোগে অফার দিয়েছি, আপনি যদি রাজি থাকেন আমার প্রস্তাবে তাহলে ডাকযোগেই অ্যাকসেপ্টেন্স পাঠাবেন, অথবা ফোনের মাধ্যমে অথবা অন্য কোনো পদ্ধতিতে, তাহলে অফারিকেও সেই পদ্ধতিতেই, সেই অফারের বলে দেওয়া পদ্ধতিতেই অ্যাকসেপ্ট করতে হবে। তৃতীয়ত, অফার হ্যাড টু ক্রিয়েট আ পাওয়ার অফ অ্যাকসেপ্টেন্স। অফারে এই ব্যক্তির এমন ক্ষমতা থাকতে হবে যিনি অ্যাকসেপ্ট করতে পারেন। কারণ এমন হতে পারে যে অফারটি তাকে করা হয়নি, অফারটি যাকে করা হয়নি তিনি কিন্তু অফার অ্যাকসেপ্ট করতে পারবেন না। অর্থাৎ অ্যাকসেপ্টেন্স থাকতে হলে ব্যাপারটি এমন হতে হবে যেন অফারটি তার অ্যাকসেপ্ট করার ক্ষমতা থাকে। আমাদের আইনে কন্ট্রাক্ট অ্যাক্টে অফার অ্যাকসেপ্টেন্সে কি বলা হয়েছে? সেকশন 2 এর বিতে বলা হয়েছে, when the person to whom the proposal is made signifies his assent thereto, the proposal is said to be accepted. অর্থাৎ একটি প্রপোজাল বা অফার কখন অ্যাকসেপ্টেড হবে? যখন যাকে প্রপোজালটি দেওয়া হয়েছে তিনি এখানে তার ইচ্ছা বা সম্মতি, অ্যাসেন্ট প্রকাশ করছেন, সিগনিফাই করছেন, তখন বলা হবে প্রপোজাল বা অফারটি অ্যাকসেপ্টেড হয়েছে। আর যখন একটি অফার অ্যাকসেপ্টেড হয়, প্রপোজাল অ্যাকসেপ্টেড হয়, তখন তা কি হয়? আ প্রপোজাল when accepted becomes a promise. When the person to whom the proposal is made signifies his assent thereto, the proposal is said to be accepted. আচ্ছা, এখানে একটি গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে, অ্যাকসেপ্টেন্স হতে হলে অফারটির সম্পর্কে আগে থেকে জানা থাকতে হবে। নলেজ অফ দি অফার ইজ এ প্রায়র কন্ডিশন অফ অ্যাকসেপ্টেন্স। যেটি আমরা এর আগে অফার পড়ার সময় দেখেছি লালমান শুক্লা ভার্সেস গৌরীদত্ত কেসে, যে লালমান শুক্লা আগে থেকে জানতো না যে সেখানে সে গৌরীদত্তের ভাতিজাকে খুঁজে দিলে সেই পুরস্কারটি পাবে। যেহেতু সে জানতো না অফারটি সম্পর্কে, সেহেতু সে এটা অ্যাকসেপ্ট করতে পারবে না। আরেকটি গুরুত্বপূর্ণ কেস আছে আর্ল ভার্সেস ক্লার্ক। এই কেসের কাহিনী হচ্ছে, অস্ট্রেলিয়াতে একবার বেশ কয়েকজন পুলিশ অফিসার খুন হলেন। কোনোভাবেই খুনিদের ধরা যাচ্ছে না। সরকার ঘোষণা করলো এই খুনিদের মধ্যে থেকে কেউ বা কোনো সহযোগী, অ্যাকমপ্লিস যদি এসে আত্মসমর্পণ করে তবে তাকে পার্ডন করে দেওয়া হবে, মাফ করে দেওয়া হবে এবং $1000 পুরস্কারও দেওয়া হবে। তখন খুনিদের মধ্যে থেকে একজন অ্যাকমপ্লিস সে আত্মসমর্পণ করলো এবং তার দেওয়া তথ্য অনুসারে যখন অন্য খুনিরা ধরা পড়লো তাকে মাফ করে দেওয়া হলো, পার্ডন করে দেওয়া হলো। দেখা গেল সে আত্মসমর্পণ করার সময় $1000 কথা ভুলে গিয়েছিল। পরবর্তীতে যখন সে জানতে পারলো বা তার মনে পড়লো, সে তখন $1000 চাইল। তখন এটি নিয়ে মামলা হলো এবং কোর্টের মত ছিল যে সময় সে অ্যাকসেপ্টেন্স করেছে অফারটি, অর্থাৎ সারেন্ডার করেছে, তখন কিন্তু তার নলেজে এই $1000 কথাটি ছিল না।
ফলে যেহেতু তার নলেজে ছিল না অফারের এই অংশটুকু, এটি অ্যাকসেপ্টেন্স হয়নি। সো আর্ল ভার্সেস ক্লার্কে দেখা গেল যে এই নলেজ অফ দি অফার এটা একটা প্রায়র কন্ডিশন অ্যাকসেপ্টেন্স হতে হলে। আমি যদি একটা অফার অ্যাকসেপ্ট করতে চাই, আমার অবশ্যই আগে জানা থাকতে হবে অফারটি কী ছিল। আর এই অফার বা প্রপোজাল এটি কখন প্রমিসে রূপান্তরিত হয়, অ্যাকসেপ্টেন্স যখন হয়, প্রথমত অ্যাকসেপ্টেন্স মাস্ট বি অ্যাবসলিউট অ্যান্ড আনকন্ডিশনাল। অ্যাকসেপ্ট করতে হবে তখন সেটি হবে সম্পূর্ণরূপে এবং শর্তহীনভাবে। অফার দেওয়ার সময় শর্ত দেওয়া যায়, কিন্তু অ্যাকসেপ্টেন্সের ক্ষেত্রে আমি বলতে পারবো না, যেমন একজন বললেন যে আমি এত টাকা বিনিময়ে এটি আপনার কাছে বিক্রি করতে চাই, আমি বলতে পারবো না যে কিনবো কিন্তু এই শর্তে, তাহলে কিন্তু সেটি একটি কাউন্টার অফার হয়ে যাবে। দ্বিতীয়ত, অ্যাকসেপ্টেন্স বি ইন দ্য সেম ম্যানার অ্যাজ দি অফার অর এনি রিজনেবল ম্যানার আনলেস এনি ম্যানার ইজ প্রেসক্রাইবড ইন দি অফার। অর্থাৎ ওই অফারার যে পদ্ধতিতে অ্যাকসেপ্ট করতে বলেছেন সেই পদ্ধতিতে, অথবা যে পদ্ধতি অফার করেছিলেন, ডাকযোগে হোক অন্য কোনোভাবে হোক, সেইভাবে লিখিতভাবে, অথবা ইন রিজনেবল ম্যানার, এই যুক্তিযুক্ত মানুষ যেরকমভাবে চিন্তা করেন যে এইভাবে এটি এই অ্যাকসেপ্টেন্সটি তার কাছে পৌঁছানো উচিত যে হ্যাঁ আমি আপনার প্রস্তাবে সম্মত। এই কমিউনিকেশনটি যেভাবে হওয়া উচিত সেই ম্যানারে, সেই পরিস্থিতিতেই হতে হবে। এখন সাধারণত কি হতে পারে যে মৌখিকভাবে অফার দেওয়া হলো, মৌখিকভাবে তিনি সেটি অ্যাকসেপ্ট করে নিলেন, লিখিতভাবে তিনি লিখিতভাবে অ্যাকসেপ্ট করে নিলেন। কিন্তু এমনও হতে পারে যে পারফরমেন্সের মাধ্যমে কি অ্যাকসেপ্টেন্স হবে। এখানে একটি কোশ্চেন আছে যে আমরা মুখে অনেক সময় বলি যে আমি একটি কথা জিজ্ঞেস করেছি এটি কেমন হয়েছে বা তুমি এটি করেছো, এখানে সে সম্মতি থাকলে, নীরব থাকলে নীরবতা সম্মতির লক্ষণ, সাইলেন্স ইজ অ্যাকসেপ্টেন্স। কিন্তু কন্ট্রাক্ট লতে সাইলেন্স ইজ নেভার, কিন্তু কন্ট্রাক্ট লতে সাইলেন্সকে অ্যাকসেপ্টেন্স ধরা হয় না। অর্থাৎ অন্য পক্ষ যদি চুপ থাকে আমি ধরে নিতে পারি না সে আর প্রস্তাবে রাজি। যেমন কি হলো ফেল্টহাউস ভার্সেস বিনলি কেসে পল ফেল্টহাউস এবং তার ভাতিজা জন ফেল্টহাউসের মধ্যে কথাবার্তা হচ্ছিল জন ফেল্টহাউসের ঘোড়া বিক্রি করার নিয়ে। চাচা ভাতিজার ঘোড়াটি কিনতে চান, তো তাদের সাথে কথাবার্তা হলো। পরবর্তীতে পল ফেল্টহাউস ভাতিজাকে চিঠি লিখলেন যে আমি তোমার ঘোড়াটি, অমুক ঘোড়াটি এই দামে কিনতে চাচ্ছি, তুমি যদি কোনো রিপ্লাই না দাও আমি ধরে নেব তুমি রাজি আছো। এদিকে ভাতিজা ঘোড়াটি বিক্রি করতে চাচ্ছিলেন, কিন্তু তিনি কোনো অ্যাকসেপ্টেন্স জানাননি। তার মনে ইচ্ছা ছিল, যেটি হলো ভাতিজার যে ম্যানেজার ছিল এই ঘোড়ার নিলামে তোলার, মিস্টার বিন্ডলি, তাকে তিনি বললেন যে ঘোড়াটি সরিয়ে রাখতে, নিলামে না তুলতে। কিন্তু ভুলবশত মিস্টার বিন্ডলি ঘোড়াটি নিলামে তুলে ফেলেন, বিক্রি করে ফেলেন। তখন চাচা মামলা করলেন যে আমাদের মধ্যে তো একটি কন্ট্রাক্ট ছিল, আমি তাকে অফার দিয়েছিলাম, বলেছিলাম যে সে যদি উত্তর না দেয় তাহলে সেটি ধরে নেবে অ্যাকসেপ্ট হয়ে গেছে, তাদের এটি কন্ট্রাক্ট আমার কাছে ঘোড়া বিক্রি করার, তাহলে আমার ব্রিচ অফ কন্ট্রাক্ট হয়েছে। কিন্তু কোর্ট এখানে বলল যে এই ধরনের কথা বা এই ধরনের টার্ম শর্তে রাখা যাবে না, যে অন্য পক্ষ যদি সাইলেন্ট থাকে সেটাকে আমি অ্যাকসেপ্টেন্স ধরে নেব। অ্যাকসেপ্টেন্স ক্লিয়ার অ্যান্ড লাউড থাকতে হবে। অ্যাকসেপ্টেন্স সাইলেন্স অ্যাকসেপ্টেন্স না হলেও অ্যাকসেপ্টেন্স কখনো কখনো কাজের মাধ্যমে বোঝা যেতে পারে। যেমন কি হলো এই কেসটি, ব্রকডেন ভার্সেস মেট্রোপলিটন রেলওয়ে কোম্পানি। এই কেসে কি হয়েছিল, ব্রকডেন মেট্রোপলিটন রেলওয়েতে কয়লা সরবরাহ করত, বেশ কয়েক বছর ধরেই তাদের এই লেনদেন চলছিল। এক পর্যায়ে তাদের মনে হলো যে আমাদের এই সম্পর্কটি ফর্মাল হলে ভালো হয়। তখন মেট্রোপলিটন রেলওয়ে একটি চুক্তি ড্রাফট করলো তাদের এই কয়লা বিক্রির, এবং সেটি ব্রকডেনকে পাঠিয়ে দিল তার যদি কোনো সংশোধন মনে হয় বা পরিবর্তন করতে হয়। ব্রকডেন সেটাতে কিছু মাইনর অ্যামেন্ডমেন্ট আনলেন, কিছু যোগ করলেন, করে সেটিকে আবার মেট্রোপলিটন রেলওয়েতে ফেরত পাঠিয়ে দিলেন। মেট্রোপলিটন রেলওয়ে কিন্তু সেটি ওভাবেই রেখে দিল, তারা আর ব্রকডেনকে জানায়নি যে আমরা চুক্তিটি অ্যাকসেপ্ট করছি। অর্থাৎ অ্যাকসেপ্টেন্সে কিন্তু কমিউনিকেশন হয়নি। এবং আমরা জানি কিন্তু অফারের মতো অ্যাকসেপ্টেন্সেরও কমিউনিকেশন হতে হয়, যে আমি আপনার চুক্তিতে রাজি আছি জানাতে হয়। তো কিন্তু এরপরেও তারা সেটি সেভাবে রেখে দিল এবং তারা আগের মতোই তাদের কয়লার
কেনাবেচা চালিয়ে যেতে রাখলো দুই পক্ষই। কিছুদিন পরবর্তীতে তাদের মধ্যে সমস্যা তৈরি হলে যখন মামলা হলো, মেট্রোপলিটন রেলওয়ে বললো আমাদের তো কোনো কন্ট্রাক্ট নেই, কারণ আমরা তো তার চুক্তি অ্যাকসেপ্ট করিনি। তখন কোর্ট বলল যে যদিও অ্যাকসেপ্টেন্স জানানো হয়নি, কমিউনিকেট করা হয়নি ব্রকটনের কাছে, তবুও তার যেহেতু একইভাবে বিজনেস পরিচালনা করছিল, এই পক্ষও ব্রকটনও কয়লা দিচ্ছিল, মেট্রোপলিটন রেলওয়েও কয়লা নিচ্ছিল, এর মাধ্যমে বোঝা যায় তাদের মধ্যে একটি অন্তর্নিহিতভাবে অ্যাকসেপ্টেন্স ছিল। ব্রকটনের দিক থেকে এটি সন্দেহ করার কোনো কারণই ছিল না যে তার যে শর্তগুলো, তার অফারটা অ্যাকসেপ্টেড হয়ে গেছে, কারণ তারা শর্তে যা লেখা ছিল সেই অনুসারেই কেনাবেচা করছিল। তাহলে তার দিক থেকে ভাবার কোনো কারণ নেই যে অ্যাকসেপ্টেন্স হয়নি। তাই এই কেসে বলা হয়েছে যে কাজের মাধ্যমে স্পষ্ট প্রতীয়মান ছিল যে তাদের মধ্যে একটি অ্যাকসেপ্টেন্স হয়ে গেছে। অ্যাকসেপ্টেন্স থেকে এগুলো ছিল মূল গুরুত্বপূর্ণ বিষয়। এছাড়াও অফার এবং অ্যাকসেপ্টেন্সের আরও কিছু খুঁটিনাটি নিয়ে পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব। সে পর্যন্ত সাথে থাকবেন। আর কাজটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। কোনো পরামর্শ থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।